বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাংলা গল্প লাইন বাই লাইনে তোমাদের সবাইকে অনেকটা বড় করে সুস্বাগতম। আর এই প্রথম শোনাতে চলেছি তোমাদেরকে প্রেমের গল্প। জানি জানি যারা থ্রিলার পছন্দ করে তারা কখনোই প্রেমের ভেদভেদানি একদমই পছন্দ করবে না, কিন্তু তবুও রিকোয়েস্ট করছি গল্পটা না একবার শোনো। গল্পের লেখক স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম রোম্যান্স। আমিও না বিশেষত প্রেমের গল্প খুব একটা পছন্দ করি না, কিন্তু ভাবলাম তোমাদেরকে এই গল্পটা শোনাই। চলো আজকে পড়ে শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা গল্প রোম্যান্স। তোমরাই বলেছিলে, মনে আছে তো ভোটিংয়ে, ভালো লাগলে পরে অবশ্যই পুরোটা শুনবে। সুতরাং আরেকটিও বিনা বাক্য ব্যয় শুরু করছি রোম্যান্স। সমীরই প্রথম কথাটা তুললে। তার মত এই যে রোম্যান্স, প্রেম ওসব নভেলিয়ানা কেবল নভেলেই ঘটে, বাস্তব জীবনে ওদের অস্তিত্ব নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতেই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছালো অন্য সব দিনের মতো। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলোয়ান মুড়ি দিয়ে আরামকেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কেই তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়েই একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম, কথা কইনি। কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো। রোম্যান্স আছে, এবং খুবই আছে। জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্সে। সে চোখে দেখে কজন, দেখবার চোখই বা আছে কজনের। আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক। শোনো, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাস চারেক হলো যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বিলিয়ার্ড, দাবা কোনো খেলাতেই কোনোদিন তিনি যোগ দেননি। খুব বেশি মেশামেশি বা গল্প কখনো তাকে করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটা জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে খুব পছন্দ করে। তিনি না এলে, কেন তিনি এলেন না সে সম্বন্ধে আলোচনা হয়। এবং তার একটা জিনিস, যা আদৌ ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তার পেছনে তার সম্বন্ধে মন্দ কথা কেউ কোনোদিন বলতো না। ইতিমধ্যে চা খাওয়া শেষ হয়ে গেছিল। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগে আমি তখন এক স্বদেশি ব্যাংকের শেয়ার বিক্রি এবং প্রচারের কার্যে ঢাকা যাই। সেই প্রথম ওই অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে যাইনি। ফলে এক দফা পদ্মার ওপর স্টিমারে, তার উপর ট্রেনে, শীতে হিহি করে কাঁপতে কাঁপতে রাত 9:30 10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। নাম এখানে করবার আবশ্যক নেই, তারই বাসায় গিয়ে উঠবো এরকম কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছলাম তখন রাত 10:30টার কম নয়। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁ ধারে ছোট্ট ফুল বাগান, জাফরিতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আধারি পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে উঠেছে। এসব গাড়িতে বসেই কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিলাম। গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান রুটি সেকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করে জানলাম, উকিলবাবু কি কাজে কুমিল্লাতে গেছেন, আজ 3-4 দিন বাড়ি ছাড়া। কবে আসবেন তার ঠিক নেই। কোচম্যানকে গাড়ি ফেরাতে বলেছি, ডাক বাংলোতেই অগত্যা উঠব। একটা ছেলে বাড়ির মধ্যে থেকে বের হয়ে এলো। সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটিও এলো। সে যে ইতিমধ্যে কখন বাড়ির মধ্যে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি।
ছেলেটি বললে, বাবা কাল সকালেই আসবেন, আপনি যাবেন না, শুনলে বাবা দুঃখ করবেন। রামদিন, বাবুর জিনিসপত্র নামিয়ে নাও। সুতরাং রয়ে গেলাম। আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হলো। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে বাইরের বারান্দাতে বসে কাগজ পড়ছি। গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকলো। আজ সকালের ট্রেনেই উকিলবাবু আসবার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে। গৃহস্বামী গাড়ি থেকে নেমে আবার দেখে আমার পরিচয় জেনে খুব খুশি হলেন। নানাভাবে আপ্যায়তি করলেন। রাত্রে কোনো কষ্ট হয়েছে কিনা সে কথা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বললে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির মধ্যে দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে। মুখ থেকে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি খুকি এই বাড়িরই না? নাম কি তোমার? সে হেসে বললে, বিনা। তারপরেই সে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এদিন সে অত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো না? সে বললে, আমি মিসফোর্ড গার্লস স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? এবার 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরেই আমাদের কথাবার্তার ধারা ওই পথ বেয়েই চলল। বিকেলে সে আপনি আবার এলো। আমার ঘরের চেয়ারটার হাতলের ওপরে বসলো। বললে, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি, আমাদের বাড়িতে মাসিক পত্র আসে, তাতে আছে। কই, কোন মাসিক পত্র? আনো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। একখানাতে আমার, বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে। সেইটা বিনা খানিকক্ষণ ধরে পড়ল। তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগলো। আমি তাকে মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম। সবগুলোর উত্তর দিলে। ঢাকা মিউজিয়াম দেখতে যাওয়ার ইচ্ছে ছিল। বিকেলটায় কিন্তু বিনা অনেকক্ষণ ধরে বসে বসে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলেও কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাতে কি জন্যে ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেঁচিয়ে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। Two tangents can be drawn to a circle from an external point and they are equal to also subtend. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রি ট্রানজেট কোনো স্কুলেই পড়ানো হয় না। তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বাজছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার জন্য ভারী ইচ্ছে হলো। সকালে বিনা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা, শেষ রাত্রে কে জিওমেট্রি পড়েছিল বাড়ির মধ্যে? তুমি? বিনা হেসে বললে,
আমি না, ও দিদি এইবার ম্যাট্রিক দেবে। এই সামনের বুধবার থেকে এক্সামিন বসবে কি না? আমি বললাম, কই, তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছেন সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তো তুমি একলাই যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, বারে, বেশ লোক তো আপনি। দিদি তো অ্যালাউ হয়ে বাড়ি বসে পড়ছে। ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলের গাড়িতে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছে। তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো, তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না। কিন্তু আর একটি মেয়ে নামলো, বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী, লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকলো। সন্ধ্যার একটু আগে বিনা এসে বললে, চা এখন আনবো, না বেরিয়ে এসে খাবেন? পরে একটু থেমে বললে, দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক ধরতে পারিনি যে স্কুলের গাড়িতে সেই মেয়েটি বিনার দিদি। পূর্বেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপার বুঝে নিয়ে বললে, আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো তখন, ওই তো দিদি। আমি তো আজ স্কুলে যাইনি। দিদি রিসিট আনতে স্কুলে গেছিল। যে ও বেলা। পরে সে বললে, দিদি আমাকে জিজ্ঞেস করছিল বাইরের ঘরে ওই ভদ্রলোকটি কে রে। মনে মনে অভিমানে বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ 6-7 দিন যে আমি তার বাপের বৈঠকখানার একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে এ হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকু কি তার কর্ণগোচর হয়নি? দিন দুই কেটে গেল। এই কয়দিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম। তাতে ঠিক সময় স্নানাহার হয়ে উঠত না কোনোদিনও। সুতরাং বিনার সঙ্গে দেখা হবার সময় হতো না। তৃতীয় দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলাম। বারান্দাতে বসে একটু বিশ্রাম করছি। অপ্রত্যাশিতভাবে বিনা ঘরে ঢুকে হাসি মুখে বললে, ঠাকুর দুবার, তারপর আমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছি। আপনার খিদে তেষ্টা কিছুই পায় না। কোথায় ছিলেন সারাদিনটা? আমি কৈফত দেবার আগেই সে আবার বলে উঠল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেননি। গরম জল চড়ানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবেই সামনের চেয়ারের হাতলটার ওপর বসে অনর্গল বকে যেতে লাগলো। সব কথার উত্তর পাওয়ার প্রত্যাশা সে রাখে না, আপনা আপনি বেশ বলে যেতে পারে। বললে, ভারী মজা হয়েছে। আমি আপনার একটা লেখা দিদিকে দেখিয়ে বললুম, পড়ে দেখ তো। দিদি পড়তে গিয়ে বুঝতে পারে না। দাঁড়ান সেখানে আনি। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিলে না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু। আমায় দেখিয়ে বললে, এই নিন, দিন দেখি বুঝিয়ে। লাল পেন্সিলে দিদি দাগ দিয়েছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যাংক ও মধ্যবিত্তের কর্তব্য বলে প্রবন্ধটা বেরিয়েছিল। হাতে নিয়ে
মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটা মেয়েকে তাক লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন 15 ধরে ইম্পেরিয়াল লাইব্রেরি যাতায়াত এবং নানান ইয়ার বুক নাড়াচাড়া করার সার্থকতা আর কি হলো। বিনা বিকেলবেলা একখানা খাতা হাতে নিয়ে এসে বললে, চাটা খেয়ে নিন, নিয়ে দিদির এই ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে দিন তো। দিদি বললে আপনাকে দেখাতে। সেটাও হাতে নিয়ে দেখলাম। বেশ গোটা গোটা মুক্তচ্ছাদের লেখাটা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বললে, ধরুন 20 নম্বর আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, নম্বর, তাই ধরো, অবশ্যই বাংলাটা খুব শক্ত, তা ধরো এই 4 কি 5 দিতে পারি। মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরাজিতে ফেল। ফেল টু ফেল। কথাটা শেষ করেই সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না না, ফেল কেন হবেন? আর একটার সোজা দেখে করলেই এটা বেজায় শক্ত কি না? বিকেলে এসে বিনা বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? খুব খুব, নিয়ে এসো না কাল থেকে। কেন দেখে দেব না? সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ একরাশ করে ইংরাজি ও বানানের ভুল সংশোধন করা। বেশ হাতের লেখাটি কিন্তু। খাতার শেষে গোটা গোটা ছাঁদে আমার নেপথ্য পথবর্তিনী ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বৈকালের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনে একটা বড় বটগাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাটাতে বসে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যাইনি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়, তবুও যখন নববর্ষা নাবে, বৃষ্টি সজল বাতাসে এখান থেকে 300 মাইল দূরের সেই গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ আমাদের উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণে তাসের খুব মজলিস বসেছে। তখন মন বড় খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে উঠি। উকিলবাবু কয়েকদিন রক্তাধিকের ওষুধ হওয়ার বাড়ির মধ্যেই ছিলেন, কাছারিও যাননি। তিনি ঝড় বৃষ্টি থামবার পরে বারান্দাতে এসে আমার পাশে একটা আরাম কেদারায় বসেই নানা গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোকটি। বললেন, কদিন আপনার খোঁজ খবর করতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো আপনার? হ্যাঁ দেখুন, বিনা বলছিল আপনি প্রতিমা ট্রান্সলেশন রোজ দেখে দেন, কীরকম বুঝছেন, পাস টাস করবে? ইংরাজিটা তেমন জানে না। যদি কিছু মনে না করেন তবে আপনাকে একটু অনুরোধ করি, মেয়েটিকে একটু করে দেখবেন আপনার সময় মতো। শুধু ইংরাজিটা দেখে দিলেই। ওর মাস্টার ছিল, হঠাৎ মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসে বাড়ি চলে গেল, আর এলো না। অবশ্যই যদি আপনার, বলা বাহুল্য আমাকে এ বিষয়ে রাজি করাতে তার যতটা বাক্যব্যয় করার প্রয়োজন ছিল তিনি তার চেয়ে যেন একটু বেশিই করলেন। তারপর দিন 2 কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বিনা। কোনো কোনো দিন সেও থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানাতে বসলো।
ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বললে, এ আমি পারবো না, এটা বলে দিন। আমি বললাম, এমন আর শক্ত কি? করে দেখবে। এখন সোজা। সে পুনরায় ঠিক সেইভাবেই হেসে বললে, না, আমি পারবো না। আপনি বদলে দিন। যে সুরে সে কথাটা বললে সেটা অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামলো। এই অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না, তাই চুপ করে বারান্দায় আরাম কেদারাটায় বসে আছি। পেছনে দোর খোলার শব্দ হলো। চেয়ে দেখি আগে আগে বিনা, পেছনে প্রতিমা ঘরে ঢুকছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময়টি ছাড়া প্রতিমা অন্য কোনো সময় আমার এখানে আসেনি কখনো। বিনা ঘরে ঢুকেই বললে, কেমন বৃষ্টি নেমেছে মাস্টারমশাই? এসো এসো, ভিজতে ভিজতে এলে যে। দিদি বললে আপনি একলাটি বসে আছেন, তাই চল গিয়ে গল্প করি। প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বললে, আমি পূর্বেও কথাটি মনে হয়েছে, এখনো মনে হলো। প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতা লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটির নিটোল গঠনের দিকে চেয়ে কথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটি চোখ ও ভ্রু। ভ্রু দুটির একটি বিশেষ ভঙ্গি, সেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না, অথচ যে ধরনের সৌন্দর্য মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের। প্রতিমা বললে, একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে, তাই না? বসে বসে লেখেন বুঝি? হুম, কি শক্ত লেখাই লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ গ্রাফ সেন্সার রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে? ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ারবুক হয়ে উঠব যে। আচ্ছা, আপনার দেশ কোথায়? অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? প্রতিমাও মৃদু হেসে বললে, জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। বিনা বললে, আমাদের ক্লাসে জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে, তাই না মাস্টারমশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। প্রতিমা বললে, কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা এসে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্মকথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগবিভাগ, সূর্য ও প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা, অধুনালুপ্ত অতিকায় জীবদিগের বিবরণ ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এইসব মহিমাময় বৈজ্ঞানিক রোম্যান্স। যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা, অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এই প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করছিল। শেষ হয়ে গেলে বললে, আমি এসব কথা শুনিনি তো কোনোদিন, স্কুলে কেউ তো বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়েই প্রতিমা বিনার দিকে চেয়ে নিচু গলায় শাসনের সুরে বলছে, কানে গেল। ওরকম মাস্টারমশাই মাস্টারমশাই বলছিলি কেন রে বিনা?
ভারী খারাপ শোনাচ্ছিল কানে। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? কয়েকদিন পর হঠাৎ কলকাতায় ফেরবার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধাছাদা চলছে। বিনা এসে বললে, আপনার আর যাওয়া হবে না। বেশ তো আপনি, ভরা অমাবস্যা মাথায় বুঝি বাড়ি থেকে বেরোতে আছে? দিদি বলে দিলে মাস্টার, এই রমেনবাবুকে বারণ করে আয়। কার যাবে এখন? খুলুন বিছানা, ধরবো। সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি চলে যাব। উকিলবাবু আমার সঙ্গে যাবেন তার কি কাজে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকের রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করেছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে, বিশেষ করে আমি সেখানে একজন বাইরের লোক, আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন, যাতে করে আমি অত্যন্ত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেনবাবু, আজকালকার মেয়েদের। আমি ওকে কাল রাত থেকে বলছি, সকালে আমরা যাব, সব যেন ঠিক থাকে। দেখেছেন তো একবার কাণ্ড কারখানা। বলি, এটা কি ঝোল নাকি ছাই? এর নাম ঝোল না? আমি সত্যি বলছি রমেনবাবু, আমি আজকালকার ওসব বিবি সাজা পছন্দ করিনি একেবারেই। খুব হয়েছে, পড়াশোনার আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে এসব কথা হওয়াতে হয়তো নেপথ্য পথবর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল। কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক। তিরস্কারের পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে বেরোলো না। অত্যন্ত ভারী মন নিয়ে নিজের ঘরটিতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে 1 কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিছরি খেয়ে নিন। দুধ মিছরি কেন বলো দেখি? আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথাও যাওয়ার সময় তাকে দুধ মিছরি খেতে দিতে হয়। ওপরের ঘরে বাবাকে দিয়ে এলাম। দিদি বলে দিলে রমেনবাবুকেও দিয়ে আয় বাইরের ঘরে। গত 3 দিন প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি। আজ এইমাত্র এই যা খাবার সময় দেখা হয়েছিল, তাও অতি অল্পক্ষণের জন্য। যাবার সময়ও দেখা হলো না। শুধু বিনা বিছানাপত্র গাড়িতে ওঠাবার সময় আমার কাছে ছিল। আমার মনে কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বিনা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনোদিন। তিনি, আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন ছোট মামার বিয়েতে। এই বুধবারে আসবেন। আর দিদির মা নেই, দিদি ছোটবেলাতেই। প্রতিমা তোমার আপন বোন না? বিনা ঘাড় নেড়ে হেসে বললে, বারে, একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন কোথায় থাকে? একদিন তো আপনার সামনে এ নিয়ে কথা গিয়েছে না? কবে পূর্বে এই কথা উত্থাপিত হয়েছিল মনে না হলেও এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা আর প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অন্যমনস্কভাবে উকিলবাবুর সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। আজ কয়দিনের তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হতে লাগলো প্রথম এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকেছিল, সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতি জিনিসটা, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের ওই পুরনো ইদারাটা, সব যেন বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নীরহারা বৃহঙ্গ নিঃসীম শূন্যে মুক্ত পক্ষে উড়তে উড়তে কোথায় নীরের সন্ধান পেয়েছিল, যে নীরে তার তার কোনো দাবি দাওয়া নেই।
শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার ভাবে এই মিথ্যা অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিতে মাত্র। তাই ছেড়ে যাবার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসঙ্গত ও ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন বাড়ি থাকবার পরেই কয়েক মাস একরকম কেটে গেল। পূজার পরেই কার্তিক মাসের প্রথমেই হঠাৎ আপিসের হুকুম হলো আবার ঢাকা যাওয়ার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম তখন আগেকার মতো ভিড় ছিল না। পদ্মাবক্ষ শান্ত স্থির, চড়ে চড়ে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের ওখানে না গিয়ে ডাক বাংলোয় উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়ি উঠতে পারা গেল না। বারবার অনাহুতভাবে তাদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কি মনে করবে। হয়তো এবার আমার সেখানে যাওয়াটাই তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশোনা করে আসা যাবেক্ষণ। আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাক বাংলোর কম্পাউন্ডের হাসনুহানা ঝোপের মিঠা মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই মনে ওঠে। একবার মনে হচ্ছিল এই অপরিচিত ঢাকা শহরটিতে এমন কেউ আমার আপনারজন আছে যে যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মীছড়ার মতো ডাকবাংলোয় উঠে দাঁড়িওয়ালা বাবুর্চির শিরাবহুল হস্তে ডাল ভাত ও সুরহা আহার করছি, তো মনে মনে ভারী দুঃখিত হবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হয়নি। নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করেছে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্যে অলক্ষ্যে কত চেষ্টা ছিল তার। একবার মনে হচ্ছিল এসব চিন্তার সার্থকতা কি? অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকার বা আমায় কে দিয়েছে? দিন 15 ঢাকায় কেটে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না ইচ্ছে করেই। কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারতমাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালো ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম, যেন এই পথ দিয়েই অন্য কাজের খাতিরে যেতে যেতে একবার দেখতে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখে পড়ল বাড়ির ওপরের ঘরের সব জানলা বন্ধ। উকিলবাবুর আপিস ঘরের সামনে রামধনিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও একটা কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছোকো বাজার থেকে কি কিনে নিয়ে গেট দিয়ে বাড়ি ঢুকেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম। তাই বাবু কোথায়? আপনি শোনেননি? জানেন না কিছু? পরে সে একে একে যা বলে গেল তা সংক্ষেপে এই যে গত ভাদ্র মাসে উকিলবাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্টফেল করে মারা যান। তার ওপর আরও বিপদ। বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরেই তার মাথা খারাপের মতো হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়ি। বিনাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছেন। বর্তমানে এই বাড়িতে রঘু মিশির দারোয়ান
আর সে ছাড়া আর কেউ থাকে না। অন্য চাকর বাকরের জবাব হয়ে গিয়েছে। ডাক বাংলোয় ফিরে সেদিন কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাকবাংলোর নির্জন বারান্দার অন্ধকারটাও যেন অশ্রু সজল হয়ে উঠল নানা ছোটখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধে সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন পাঁচেক পরে সেদিন সকালে স্নান করে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় ডাক বাংলোয় বেয়ারা বললে, আপকে পাস এক আদমি আনে মাংতা হ্যায়। একটু পরেই দেখি উকিল বাবুর বাসার ছকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? ছকু বললে, পরশু ছোট দিদিমণির বাড়ি এসেছেন মার সঙ্গে। আপনি সেদিন বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন, ডাক বাংলায় গিয়ে দেখে আয় তিনি আছেন কি না। থাকলে আমাদের বাড়ি অবশ্যই করে একবার আসতে বলে আয়, আমার নাম করে। আজই বিকেলে যেতে বলে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম, অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বিনাদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হবার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে, মোড়ে মোড়ে ফেরিওয়ালা চাই গাড়াম গাড়াম বাখারে বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরেই বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদুস্বরে জিজ্ঞেস করলে, আপনার শরীর ভালো আছে? একরকম মন্দ নয়। তোমাদের সব। বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনাসূচক গোটা কতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু ওই জন্যেই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজের দুর্বলতাটুকু সামলে নিলে যে তাকে আমি মনে মনে সাধারণ মেয়ের চেয়ে উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে বললে, আপনি এসে উঠেছেন কোথায়? ডাক বাংলোয়? আচ্ছা, এইবার তো আমি এসেছি। জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন কাল সকালেই। বিনা কথাটা এমন হুকুমের সুরে বললে যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর নয়। অন্য কথা তুলে সেটা চাপা দেবার ভাবে নানা অনাবশ্যক কথা উঠালাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা অনেকবার মুখে এলেও এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে উঠতে পারিনি। বিনা বললে, দিদি এখনো সারেনি। বড় মামাবাবুর সঙ্গে করে তাকে চুনার নিয়ে গেছেন, সেইখানেই আছে। কেবল আপন মনে বসে বসে কি ভাবে। এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। কিন্তু খায় না, দায় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না, কেবল রাত দিন বসে বসে ভাবছে। ওই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়ে। বিনা বললে, শুধু পরীক্ষায় পাশ নয়, সে অনেক কথা। আপনাকে বলতে আর কি, আপনি ঘরের লোক। দিদি পরীক্ষা দেবার পর বাবা তার এক সম্বন্ধ ঠিক করলেন। চাটগাঁয়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজ পক্ষের বর, বয়স 40-এরও ওপর। দিদি সব শুনেছিল কিন্তু কিছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কেমন হয়েছিল জানি নে। দিদিকে একেবারে যেন
বিষ নজরে দেখতেন। দিদি শেষে রাগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুলে মাস্টারির দরখাস্ত করে। চাকরিও পায়, কিন্তু বাবার হাতে তাদের চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান আর কি কাণ্ড! তারপরই পরীক্ষায় ফেল হলো। সে আবার এক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলে এ বিয়ে ঠিক হতো। এইসব গোলমালে দিদি যেন কেমন হয়ে গেল। চিরকাল সে ভারী অভিমানী। দিদির কোনো দোষ ছিল না। সে যে মাস্টারি দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে জ্বলে আর থাকতে না পেরে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল এবং কিছুক্ষণ পরে পুরনো দিনের মতো নিজের হাতে চা ও ঝিয়ের হাতে জল খাবারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বললে, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা। তবে কি আর আপনার ডাকবাংলোর বাবুর্চির মতো হয়েছে? বিনা আগেকার চেয়েও সুশ্রী ও মাথায় বড় হয়ে উঠেছে। তবে ওর ধরনগুলো ঠিক আছে, একটুও বদলায়নি। বেশ লাগে ওকে। উঠবার সময় বিনা বললে, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো? আমি মাকে বলেছি। আপনি না এলে ভারী রাগ করব কিন্তু বলে দিচ্ছি। কাল রঘু মিশ্রির সঙ্গে সকালে ডাকবাংলোয় পাঠিয়ে দেবো এখন। আমি তাকে বুঝিয়ে বললাম, এবারকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে। বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না। অল্প দিনের মধ্যেই কলকাতায় যেতে হবে। বরং এরপর যখন আসবো। বিনা কিন্তু কিছুতেই শুনলে না। তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না। রাজি হয়ে বললাম, আচ্ছা, তাই হবে। তবে একটু দেরি হয়ে যাবে হয়তো। এই বেলা ৯টার মধ্যেই আসবো। বিনা খুব খুশি হয়ে বললে, আপনার সেই ঘরটাতেই থাকবেন। সকালেই ৮টার আগে আমি রঘু মিশ্রির পাঠাবো। চলে আসবার সময় আবার ডেকে বললে, সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে এসে খাবেন। ডাকবাংলোয় ফিরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিস্ফুট হয়ে উঠল। হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত তার কোনো কার্পণ্য তো ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনে কত বড় সম্পদ, তা অনেক স্থলে আমরা বুঝি না বলেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি ও মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণে ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না। শুধু নক্ষত্রদল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, নৈশ পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যের নাম না জানা উল্লাসে সে সত্যটুকু নিজের কাছে নিজে পরিস্ফুট হয়ে ওঠে। ডাকবাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। তিনি ইন্স্যুরেন্সের দালাল। নারায়ণগঞ্জ কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না। তাকে শনাক্ত করবারও কেউ সেখানে নেই বলে টাকা দিচ্ছেন না। এদিকে তার হাতেও এক পয়সা নেই। এখন কি করা যায়? খুব ভোরের ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম। যাওয়ার সময় চৌকিদারকে বলে গেলাম, কেউ এসে খোঁজ করলে বলতে যে আমি জরুরি কাজেই নারায়ণগঞ্জ চলে গিয়েছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটল দিন দুই। মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকেও চেনেন না, টাকাও কিছুতেই পাওয়া যায় না।
দু একজন যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল তারা টাকা কড়ির হাঙ্গামা শুনে পিছিয়ে গেলেন। অনেক কষ্টে শেষে কাজ মিটল। ডাক বাংলোয় ফিরেই আপিসের চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। চিঠি এসে দুদিন পড়ে আছে, আগেই যাওয়া উচিত ছিল। বিলম্বে কার্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাক বাংলোর চাপরাশি বললে রঘুমিশির দুদিন এসে ফিরে গিয়েছে। এদিকে ট্রেনের সময় সংক্ষেপ। ফেরবার পথেই বিনার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হবে চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিবাহ শেষ হয়ে যাওয়ার অল্পদিন পরেই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন। কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। আপিসে আরও 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেই না, বরং লিখলে শীঘ্র কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবে। চাকরিতে ইস্তফা দিয়ে এক লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পরে আজ ভেবে দেখি জীবনের গতি অপূর্ব, অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারে না। বিনাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন প্রফুল্ল রাখবার জন্যে তাকে কী সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম। কখন কে জানতো বিনার সঙ্গে দেখা তো আর হবেই না, আমার ঢাকা যাওয়ার পথই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাশ করে আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলুম। ভবঘুরের জীবন ক্রমেই পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরি কক্ষে মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে সেসব দিনের নানা কথা মনে পড়ে। তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এইসব স্মৃতিতেই জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জমনে এরই গায়ক পাখি। ফুল ফলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠানোর দায়। জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠামশাইয়ের অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে একদিন মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোদে একতলা ছোট বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটু কম্পাউন্ড। গেটের ওপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতার গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার অল্পক্ষণ পরেই মেয়েকে আনা হলো। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। বীণা। কিন্তু এ কোন বীণা? 4 বছর আগের যে চঞ্চলা বালিকা নয়, অনিন্দ্য সুন্দরী, ধীরা সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন। মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। বিনা চোখ নিচু করেছিল, আমার দিকে চাইনি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বার হয়ে এসে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন। ওরকম পাত্রী অদৃষ্টে জোটা ইত্যাদি। কাউকে কোনো কথা বললাম না। শুভ দৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো। এমনই দুজনে দুজনের দিকে চেয়ে দেখলাম বিনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেবার যোগ্য হয়েছিল। অনেক রাত্রে বাসরে সে শাসনের সুরে বললে, আপনি তো আচ্ছা তলে তলে বুঝি এইসব কুমতলব ছিল? আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি? মেয়ে দেখবার দিন তো আমি জানলাম,
আগে জানতে পারলে তুমি বোধহয় কিছুতেই এতে রাজি হতে না, তাই না? বিনা রাগে ঘাড় দুলিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে। আমার দিকে না চেয়েই বললে, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে? আর এলেন না কেন সেবার? সংক্ষেপে কৈফিয়ত দেবার পর আগ্রহের সুরে জিজ্ঞেস করলাম, প্রতিমাকে দেখছি না। সে কি এখানে আসেনি আজ? এবার বিনা আমার মুখের দিকে চাইলে, সে চুপ করে রইলে। তারপর সংযত সুরে বললে, জানেন না, দিদি নেই। সেবারেই মাঘ মাসে মারা যায়। মাথা তার ভালো হয়নি। আপনার নাম বড় করত। আমার কাছে কতদিন বলেছে। বন্ধুরা, রোম্যান্সটা তো বেশ ভালোই চলছিল। সেখানে বীণা আর বক্তার যে রোম্যান্স তাও বেশ জমে উঠেছিল। প্রেম পরিণতি বিয়ে সবই ঠিক আছে। সবার শেষে যেহেতু আমি তোমাদেরকে বই থেকে একদম লাইন বাই লাইন পড়ে শোনাই, কোনো রকম নাট্য পরিবেশনার জন্য উপস্থাপনাকে চেঞ্জ করি না, সুতরাং এক্ষেত্রেতেও আমি কিছু চেঞ্জ করলাম না। লেখক ঠিক যে পর্যন্ত লিখে গল্পটা শেষ করেছেন সেই শেষটাই আমি তোমাদেরকে শোনালাম। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে বা হয়েছিল বা এখনো হচ্ছে, শেষের ২ লাইন যদি তোমাদের না শোনাতাম তাহলে শেষের বিষাদের সুরটুকু বোধহয় মনে থাকতো না। পুরোটাই শুভ পরিণতির একটা দারুণ একটা পুরো বিবাহ পরিণতির মধ্যে দিয়েই শেষটুকু হতো। কি তোমাদেরও কি তাই মনে হয়? বিনা পর্যন্ত ব্যাপারটা বেশ দারুণ জমে উঠেছিল। কিন্তু প্রতিমার ব্যাপারটা একটু মনটাকে হালকা যেন ভারাক্রান্ত করে দিল এই প্রেমের গল্পটাতে। আসলে না, আমার মনে হয় বিভূতিভূষণ বা এদের মতো বড় বড় লেখকদের না এই হচ্ছে ব্যাপার। সাহিত্যটাকে এত বেশি সেই কচলে ফেলেন যে রোম্যান্সটা না শেষ পর্যন্ত কোথায় যেন বেশ গিয়ে একটা গন্ডগোল হয়ে যায়। তোমাদেরও কি তাই মনে হয়? তাহলে কিন্তু কমেন্টে সেটা অবশ্যই জানিও। হ্যাঁ, যদিও আমি তাদের লেখা নিয়ে সমালোচনা করার আমার কোনো যোগ্যতাই নেই। ব্যাস এমনি বললাম গল্প পড়ে যেটা মনে হলো। তোমাদেরও কি তাই মনে হয়? তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে পরে একটা লাইক করতে, গল্পটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি অনিন্দিতা আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি। বাংলা গল্প লাইন বাই লাইনে তোমরা আগামী দিন শুনতে পাবে আর একটা দারুণ চাঞ্চল্যকর রোমাঞ্চকর গল্প। আজ তাহলে পরে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।